দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা এর মধ্যে জেনেছেন সিঙ্গাপুরে ওসমান হাদির অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়েছে এবং সেটি পরিবারের সম্মতিতে। এছাড়াও ঢাকায় এনসিপির নেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সব মিলে প্রশ্ন তৈরি হচ্ছে জুলাই যোদ্ধাদের জীবন কি তাহলে অনিরাপদ? আর অনিরাপদ হলে কেন? এই আলোচনার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে। আর এইসব নিয়েই প্রথম আলোর আজকের বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি পুরো আয়োজনে আমি শামসুজ্জোহা। চলে যাচ্ছে আজকের অতিথির কাছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, আপনাকে স্বাগত। শুভেচ্ছা। প্রথমেই যেটি বলবো, ওসমান হাদির শারীরিক অবস্থার আপডেট গতকাল রাতেই প্রেস উইং থেকে দেওয়া হয়েছে এবং সেটা খুব একটা আশার খবর সেখানে ছিল না। ওসমান হাদির উপরে গুলির বিষয়টিকে নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে আপনি আসলে কিভাবে দেখেন? আমরা সেই জায়গাটা নিয়ে একটু জানতে চাই এবং নির্বাচনের ঠিক আগে যখন ঘোষণা করা হলো তফসিল, তার পরে একদিন পরেই এই ঘটনা। যারা এখন আমাদেরকে দেখছেন, পরে দেখবেন, সবাইকে বিজয়ের মাসে শুভেচ্ছা জানাই। আর প্রথমে যে বিষয়টি দিয়ে শুরু করেছেন, এই কথাটি বা এই বিষয়টি আমি একেবারে ভিতরের খবর সরাসরি ডাক্তারদের সাথে কথা বলেছিলাম, ঢাকা মেডিকেলের ডাক্তার, এবারকারের ডাক্তার। সো আমি খুব অথেন্টিক জায়গা থেকে যতটুকু বুঝতে পেরেছি সেই কথাটুকু আমি পাবলিকলি বলি নাই, কারণ অনেকে আসলে একটা ইমোশনাল জায়গা থেকে হয়তো মেনে নিতে পারবে না বা কষ্টের জায়গা। এবং ডাক্তাররা যতটুকু প্রফেশনাল জায়গা থেকে বলা যায় অ্যাজ এ জেনারেল পিপলের কাছে এক ধরনের, আর ধরেন মেডিকেলের ভাষায় আরেকজন ডাক্তারের কাছে কিন্তু ডিটেইলস খুলে বলতে পারবে। তো ওসমান হাদির যে বিষয়টা হয়েছে যে একেবারে মানে শুরু থেকেই ব্রেইন কার্যত অকার্যকর। হ্যাঁ, এখন ওইভাবে আমি যতদূর জেনেছি ফাংশনেবল হচ্ছে না। তার হৃৎপিণ্ড বা হার্ট থেকে শুরু করে অন্যান্য আরো কিছু শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে কৃত্রিম যন্ত্রের সহযোগিতা নেওয়া হচ্ছে। তো এই ধরনের কেসে যেটা ডক্টররা বলেছে, এবং সিঙ্গাপুরের এই জেনারেল হসপিটালে আমিও চিকিৎসাধীন ছিলাম, এবং যেহেতু নিউরো সার্জনের ভর্তি হয়েছে, আমার যাদের সাথে টিম ছিল ওই টিমই মূলত কাজ করবে। সেখানে এই ধরনের কেসে প্রকৃত অর্থে আল্লাহ চায় আমরা হাদিকে বাঁচিয়ে রাখুক। আল্লাহ তো সর্বশক্তিমান, তার কাছে তো কিছুই অসম্ভব নয়। এই ধরনের কেসে একেবারে স্বাভাবিক লাইফে বা বেঁচে ফেরার সংখ্যাটা খুবই নগণ্য। দ্বিতীয়ত হচ্ছে যে যদি সে বেঁচে থাকে তাকে অনেক দিন কোমায় থাকতে হবে, এরকম একটা বিষয়, এবং স্বাভাবিক জীবনে কখনোই ফেরা সম্ভব নয়। তো এই সত্যগুলো আমাদেরকে আসলে ধরেই পরবর্তী আমাদেরকে চিন্তাগুলো করতে হবে। সেই জায়গা থেকে আমরা যেটা পারি দোয়া করতে পারি আল্লাহর কাছে। আর আমি একটা বিষয় এখানে শেয়ার করি, যদি আজকে আলোচনার ইস্যু না, যেটি হচ্ছে আমি সিঙ্গাপুরের চিকিৎসা আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, সিঙ্গাপুরের চিকিৎসকদের থেকে আমাদের দেশের চিকিৎসকরা অনেক মেধাবী, অনেক প্র্যাকটিক্যাল করে, অনেক পড়াশোনা করে, অনেক পরিশ্রম করে। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে সিঙ্গাপুরের হসপিটালের যে এনভায়রনমেন্ট এবং তাদের যে প্রোটোকল বা ম্যানেজমেন্ট অ্যাজ এ পেশেন্ট হিসেবে তারা ধরেন মানে ওখানে আমি যেটা দেখেছি, আমার ক্ষেত্রেও বেশি পেশেন্ট ৫ থেকে ৭ জন ভিজিটর, ওই আমাদের দেশে একেবারে হয় না যে ডাউস ভিজিটর, ধরেন একজন উপদেষ্টা গেল, একজন রাজনৈতিক নেতা গেল, তার সাথে একটা বিশাল বহর গেল। এটি কিন্তু হসপিটালে এটা একটা বিপজ্জনক প্র্যাকটিস আমাদের দেশে হয়, দেখেন সব জায়গায় এটা ঘটে থাকে। হ্যাঁ, আপনি সিনিয়র সাংবাদিক, আপনি আহত হয়েছেন, আপনার হাউস থেকে যাবে, রাজনীতিবিদরা যাবে, আপনার সমবেদনা জানাতে গিয়ে কিন্তু আপনার সাথে বিপদ ঘটিয়ে ফেলছে, কারণ ওইখান থেকে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকে, যেই কারণে হাদিকে ঢাকা মেডিকেল থেকে এবারকের শিফট করা হয়েছিল। তো এই প্রোটোকল বা ম্যানেজমেন্ট আমাদের দেশে কিন্তু খুব দুর্বল। আরেকটা সমস্যা হচ্ছে, আমার যেটা নাকের সার্জারির সময় ডাক্তার আমাকে যেটা বলেছিল, এইখানে একটা ওটিতে দিনে এরকম ২০-২৫টা ওটি হয়, অথচ আপনার এই একটা অপারেশন থিয়েটারে একটা ওটি করার পরে সেটা পুরোপুরি আবার জীবাণু মুক্ত করা, সেটাকে ওইভাবে ওয়েল প্রোটেক্টেড করা, তারপরে আবার আরেকটা কিন্তু রোগী ঢুকানোর নিয়ম। কিন্তু আমাদের দেশে তো আপনার দেখা যায়, ধরেন আপনার ডাক্তারের সাথে কোনো একটা কিছু প্রয়োজন হইলো, একটা ওয়ার্ড বয় ঢুকে গেল, তার কিন্তু প্রোটেকশনটা নাই। তো বিদেশের হসপিটালে এই ম্যানেজমেন্টটা এবং এই প্রোটেকশন সিস্টেমটা একটু বেটার আমাদের চেয়ে। কিন্তু চিকিৎসা আমি যেটা মনে করি, আমার কিন্তু ওখানকার ডাক্তাররা বলেছে যে আমি ঢাকায় বেস্ট ট্রিটমেন্ট পেয়েছি, কিন্তু এখানে যদি সার্জারি লাগতো, এখান থেকে ব্রেনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকতো, যেই কারণে আমি ঢাকা মেডিকেলে কিংবা
আমি এখানে অপারেশনটা করার জন্য আসলে সম্মত হইনি, যেখানে আমরা বাইরে গেছিলাম। যদি আমার সেই সার্জারিটা জানুয়ারিতে করার কথা, এইটা একটা আমি শেয়ার করে রাখলাম যে আমাদের দেশে বিদেশে চিকিৎসার ক্ষেত্রে অনেকে যায়, যাচ্ছে। এটা হচ্ছে যে তার চিকিৎসার মানে ব্যবস্থাপনা নিয়ে আপনি কথা বলেন। আর নিরাপত্তার বিষয়টা আপনি বলছিলেন। হ্যাঁ, আমি আসলে সত্যিকার অর্থে আমি তো ব্যক্তিগতভাবেই বলা লাগে, আমি তো একজন সংগ্রামী মানুষ, এটা তো আমার নিজের বলা লাগবে না, আপনারাই দেখেছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার বাইরে যেখানেই গেছি, গত ফ্যাসিস্টের সময় হামলার শিকার হয়েছি, কিন্তু আমি কিন্তু পথ চলা থামাই নেই, সুস্থ হয়ে আবার রাজপথে এসেছি। ধরেন প্রথম এই কোটা সংস্কার আন্দোলনে 2018 সালের 30 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনের ঘটনা পুরো দেশের মানুষ দেখেছিল, সবাই মিলে ফুটবলের মতো আমার উপর আক্রমণ করেছিল। তারপরে ডাকসুর ভিপি হওয়ার নির্বাচনের দিন, ভিপি হওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়া গেলাম, বগুড়া গেলাম সেখানে, তারপরে 22 ডিসেম্বর ডাকসুতে এই ডিসেম্বর মাসে হামলার শিকার। তারপরে কিন্তু আমার তো সংগ্রাম থামায়নি না, আমরা সেই ঘটনাগুলো অবশ্যই জানি এবং এখন যেটা বলছেন এখন এসে এই পরিস্থিতিতে এসে বিশেষ করে এই সরকার এসে তো এটা সুযোগ ছিল না বা উচিত ছিল না, তাই না? তারপরেও আপনার যেহেতু আপনার সাথে কথা হচ্ছে, বলতে হয় যে আপনি তো এর সরাসরি শিকার হয়েছেন, সেটা একটা অবস্থা ছিল। কিন্তু তফসিল ঘোষণার পরে প্রথম শিকার এবং একদিন পরেই সেটা হচ্ছে হাদি, এবং সেটা খুব মারাত্মক। না, এখন এই জন্য আমি বলছি যে আমার ওই ঘটনার সাথে কম্পেয়ার করে সত্যিকার অর্থে ওই ফেসিবাদের সময় আমার এইটুকু মানে ধারণা ছিল যে ডাকসুর ভিপি এরকম আলোচনার সাথে গুলি করে কেউ মারতে সাহস করবে না, তাহলে লাইবিলিটিস শেখ হাসিনা এই সরকারের প্রতি যাবে, দেন গুম করতে পারে কিন্তু তাও হজম করা ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু এই সময় আমি যেটা দেখলাম, আমি পরিষ্কারভাবে বলছি, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলছি, শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলি, ফ্যাসিস্টের সময় আমি এইভাবে নাক টাক ভেঙে টেঙে এই অবস্থা আমার হওয়া লাগে নাই রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা। তো সেই ঘটনা আপনারা দেখেছেন, সেই ঘটনা এরকম আমাকে বাইরে পাঠানোর জন্য আমার পরিবারকে ডাকা হয়েছিল, সংবাদ সরকারের বিভিন্ন উপদেষ্টা প্রেস উইং থেকে কথা বলা হয়েছিল, তদন্ত কমিটি করেছিল, একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি, ওইটা কিন্তু ছাই চাপার অবস্থা আছে। এখন পর্যন্ত সেই কমিটি আমাদের ডেকে কথা বলেছে, প্রতিবেদন কিন্তু দেয় নাই। তো ওই ঘটনার পর থেকে আমরা একটা শঙ্কিত যে এই সমস্ত ঘটনায় সরকারের ইনভলভমেন্ট না বাইরের কারো ইনভলভমেন্ট না আওয়ামী লীগের ইনভলভমেন্ট, আমরা কিন্তু কনফিউশন। হাদির ঘটনা সেম, যে এইভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করলে এবং ঢাকার পল্টনের মতো একটা ব্যস্ততম এলাকা, ওখান থেকে গুলি করে চলে গেল, তাকে ধরার জন্য এখন বলা হচ্ছে যে সীমান্ত পার হয়ে গেছে। তো হাদির আলোচিত ঘটনা এখন চিফ অ্যাডভাইজার পেজ থেকে আপডেট দেওয়া হচ্ছে, সিঙ্গাপুরের ফরেন মিনিস্টারের সাথে এখানে আপডেট নেওয়া হচ্ছে। তো তাহলে এটা তো হাই লেভেলের ঘটনা, তো তাহলে পালিয়ে গেল কিভাবে? এই বিষয়ে প্রশাসন কি আপনার ব্যবস্থা নিল? আমি এই দুটোর ক্ষেত্রে এক এক করে যদি আসি, আপনার যে ঘটনাটা ঘটে সেটাও এই সরকারের আমলে, এবং ওসমান হাদির যে ঘটনাটা সেটাও এই সরকারের আমলে এবং তফসিল ঘোষণার পরের দিন, এবং তিনি সম্ভাব্য প্রার্থী ঢাকা 8 আসনের। এখন কথা হলো যে এই সময়টাতে আপনি যে প্রশ্নটা উত্থাপন করলেন সেটা হচ্ছে যে এই সরকারের কি জন্য বললেন আপনি যে সরকারের ইনভলভমেন্টের প্রশ্নটা আমি করব না, কিন্তু এটুকু করব যে অন্তত তারা এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সরকার, আমি কেন বলছি যে এই সরকার তো পলিটিক্যাল সরকার না, তাহলে আমি শেখ হাসিনার আমলে এইভাবে নির্যাতিত হলাম, এই পরিবর্তনের ক্ষেত্রে আমরা ওয়ান অফ দ্য পাইওনিয়ার, আমাদেরকে প্রকাশ্য দিবালোকে পুলিশ এবং আর্মির পোশাক পরিহিত লোকজন, সিভিলের লোকজন এইভাবে আমাদের আক্রমণ করলো, এই ঘটনাটার বিচার হলো না, তাহলে নিশ্চয়ই সরকারের ধামাচাপা দিতে চাচ্ছে যে কোনো পরিস্থিতির কারণে। হাদির ঘটনাটাও সব আওয়ামী লীগের উপরে দায় চাপাই দিলে আমি মনে করি এটা সঠিক হবে না। সব আগে যে যা করতো সব জামাত শিবির বিএনপি করতো, আওয়ামী লীগের আমলে, মানে এখন সব আওয়ামী লীগ করছে, অন্যদেরকে দায় চাপানো, আওয়ামী লীগ করছে। ওকে, ওই ঘটনাটার বিচার হলে মনে করতাম সরকার হাঁটলেন এই সমস্ত ঘটনা। এখন হাদির ঘটনাটা আমরা জানি না শেষ পর্যন্ত কি হয়, কারণ নির্বাচন বানচাল করার জন্য স্বাভাবিকভাবে আমরা ধরে নিচ্ছি যে পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি আপনার কাজ করছে। আবার অনেকেই বলছে যে ক্ষমতায় থাকার জন্য সরকার আশপাশে থাকা অনেক লোকজন নানাবিধ চেষ্টা করছে। কোন পক্ষ এই গেমটা খেলছে? তো এখন এই গেমের মধ্যে পড়ে তো আমাদের প্রাণ নাশ। আচ্ছা, আপনি প্রায় হুমকির মুখে পড়ে গেলেন এবং হাসপাতালে যেতে হলো, আপনাকে সিঙ্গাপুর যেতে হলো, কিন্তু ওসমান হাদির অবস্থাটা তার থেকে অনেক বেশি খারাপ অবস্থা। এখন প্রশ্নটা হচ্ছে যে এই দুটো ঘটনার ক্ষেত্রে আমরা দেখলাম সরকারের যে তৎপরতা, সেখানে ফেসবুকে স্ট্যাটাস দেয়া, বারবার খবর নেওয়া এবং আপনাদের পক্ষে নানা রকম কথা বলছেন, ইভেন ব্যক্তিগতভাবে অনেক উপদেষ্টা স্ট্যাটাস দিচ্ছেন বা দিয়েছেন আগে। এরপরে আসলে তাকে অভিযোগটা করবেন কি করে? না, এখন সরকার মানে এটার মধ্যে কি মানে সরকার যদি সিরিয়াস থাকে, আমি পরিষ্কারভাবে বলেছি, পেছনের ঘটনা দেখেন, আমার ঘটনায় তো জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করা হয়েছে, সেই ঘটনায় 30 কার্য দিবস সময় দিয়েছিল। তো সেই
সেটা তো 29 পার হয়ে অগস্টের গেছে। ঘটনা আজকে কতদিন হয়েছে? তাহলে কেন এই ঘটনার এখন পর্যন্ত প্রতিবেদন জাতির সামনে উপস্থাপন করলো না? আমি জাতীয় ঐক্যমত্য কমিশন এবং জুলাই সনদ স্বাক্ষরের জি। ওই ঐতিহাসিক মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব, জোনায়েদ সাকিব ভাই তাদের সামনে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে এই ঘটনা কিন্তু বিচার হয় নাই। এমনকি যে আপনার ভুটানের যে কিছুটা আগে যে প্রাইম তিনি কি মিনিস্টার এখানে বলেছিলেন আসলো, এটাতে সে কিছু? সময় আমি বলেছিলাম, সে বলছে কেন এটা তো হওয়ার কথা হয় নাই, কেন আমি এভাবেই বলছেন যেহেতু হুম, ওই হুম, হ্যান্ডশেক করার অবস্থায় বা কর্মবর্ধনের সৌজন্য সাক্ষাতের সময় অত সময় থাকে না, সে সময় আমি বলেছিলাম। এই হুম। ঘটনাটা আমি তো দেখি নাই যে এই ঘটনাটা সরকার যতটা ফেসবুকে সিরিয়াস, বক্তব্যে সিরিয়াস, কাজে ততটা সিরিয়াস। হাদির ঘটনায় সরকার যদি সিরিয়াস হয় তো আমরা দেখতে চাই সরকার এই ঘটনায় কি আমরা পদক্ষেপ ফেসবুকের নিয়েছে। তৎপরতা এবং যে সমস্ত ব্যবস্থা চিকিৎসা নিয়ে কথা হচ্ছে সেখানে আমরা তৎপর বলে মনে হচ্ছে। কিন্তু আমি মনে করি যে নির্বাচন কমিশনকে সরকারের এখন খুবই শক্তিশালী একটা অংশ হিসেবে মনে করেন সবাই। অবশ্যই। নির্বাচন কমিশনারের যে বক্তব্য সেটা হচ্ছে এই যে হাদির ঘটনা, আমি কোট করে পড়ছি সিইসির বক্তব্য এটি একদিন আগের। এই যে হাদির একটা ঘটনা ঘটেছে আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি। এই ধরনের ঘটনা সবসময় ছিল। তিনি দুজন ব্যক্তির কথা তুলেছেন, যেটি হচ্ছে আগের আমলের আহসানুল্লাহ মাস্টার এবং আহসানুল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের কথা তুলেছেন। এই ঘটনাগুলো যদি ঘটে থাকে তাহলে এগুলো নতুন কিছু নয়। আপনি এটা মনে করেন কিনা, এবং তিনি বিচ্ছিন্ন ঘটনা বলেছেন, এটা সরকারেরও বক্তব্য ইন এ সেন্স হয়ে যায় কিনা? না, এখন উনি প্রধান নির্বাচন কমিশনার জায়গা থেকে যেই প্রেক্ষাপটে যেই কথাটি বলেছিলেন, এইটা কোনোভাবেই সমর্থনযোগ্য কথা নয়। ব্যক্তিগতভাবে আমি জানি উনি আন্তরিক মানুষ, উনার নির্বাচন নিয়ে, হুম, দেশ নিয়ে খুব সিরিয়াস। কিন্তু এই ঘটনাটাকে কেন বলছেন? হতে পারে যে প্রার্থীদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য, জনগণকে আসলে একটা বাস্তবতার বোঝানোর জন্য যে দেখেন এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটে, কিন্তু এগুলো নির্বাচনকে এফেক্ট করবে না। মানে নির্বাচন নিয়ে যে হুম। শঙ্কাটা, যে নির্বাচনটা বানচাল হতে পারে, দেশে আরেকটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে, ওই সেন্স থেকে হয়তো উনি বোঝাতে পারেন। কিন্তু যেই ভাবেই বলুক না কেন, এই প্রেক্ষাপটে ওনার কোনোভাবেই বলা হয়নি যেই ঘটনা পুরো দেশের মানুষকে শক করেছে। এবং সে একজন প্রার্থী, হুম। এই আন্দোলন সংগ্রামের একেবারেই একজন পরিচিত অন্য তরুণ। প্রার্থীদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য একজন প্রার্থীর মৃত্যুকেও বিচ্ছিন্ন ঘটনা বলা যায় কিনা? না, এটাই বলছি যে হ্যাঁ, হ্যাঁ। যে উনি যে সেন্স থেকে যাই বুঝাতে বলুক না কেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং সত্যিকার অর্থে আমি কিছুদিন আগেও ৫-৭ দিন পর পর এলাকায় গিয়েছি। এখন আমাদের যে গ্রামাঞ্চলের যে পরিস্থিতি, সেখানে জি। সন্ধ্যার পরে আমি পথসভা করি, ক্যাম্পেইন করি। এখন তো আমাকে একটা আতঙ্ক নিয়ে চলতে হচ্ছে। আমি যেটা ইনফরমালি আপনার সাথে বলছিলাম, আগে হুম, আমি হুম, টেলিভিশন হুম, প্রোগ্রামে হুম, যেতাম, হুম, টাইম যদি ডিলে হতো, আমার পেছনে মোটরসাইকেল থাকতো, আমি মোটরসাইকেল বের হয়ে চলে যেতাম। এখন তো আমি সেই সাহসটা করছি না। এখন আমি চিন্তা করছি আমার নিজেরই চলতে সমস্যা। তারপর হুম, আমার সাথে ৪-৫ জন একটা বাহিনী রাখা লাগে হুম, সিকিউরিটির জন্য। তো এখন এই পরিস্থিতির পরে তো আমার মতো মানুষ, আমি হুম। যদি ইনসিকিউর ফিল করি, আতঙ্কিত বোধ সম্ভাব্য করি, প্রার্থীদের সাধারণ এবং মানুষ, দলের প্রার্থীরা নেতাদের কি অবস্থা? সম্ভাব্য প্রার্থী এবং দলীয় নেতাদের পুলিশের সিকিউরিটির কথা এবং একটা প্রটোকলের কথা বলা হচ্ছিল। সেটি আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে? এইটা আসলে প্রকৃত অর্থে আমার সাথে একটা গানম্যান দিলে, এই যে আপনার প্রফেশনাল শুটার, হুম। একবারে রিক্সা থেকে যেভাবে বলে, হুম। রিক্সাও চলন্ত, তার বাইকও চলন্ত। তারপরে দুটোই যেভাবে চলছে। শুট করেছে, একেবারে হুম, এখান থেকে ডান দিক দিয়ে ঢুকে বাম দিকে বের হয়ে গিয়েছে। তো এই আমরা যতদূর বিভিন্ন সোর্স থেকে তথ্য পাচ্ছি, এরকমের শুটার, কিলার নাকি দেশে আরো বেশ কিছু হুম। ঢুকছে। এবং যেভাবে সীমান্ত দিয়ে তারা পার হয়ে যাচ্ছে। তো এটা আমার একজন গানম্যান দিলে আমারে কি করতে হবে? একটা এই অর্থাৎ পিস্তল বা ওইটাতে আপনি ইসে দিয়ে। ভরসা পাচ্ছেন না। সেকেন্ড হুম, হচ্ছে ধরেন এখন হুম, এইখানে এ কে লিস্টে আছে, কে নাই, এইটা কে নিশ্চিতভাবে জানে? ৩০০ আসনে ৩০০ জন নির্বাচন করবে প্রার্থীরা। হুম, আর ৩০০ জন না, সরি, আরো অনেক বেশি। বিভিন্ন দলের, একেক দলেরই তো ৩০০ হুম, জন করে। এবং এই যে প্রার্থীরা নির্বাচনটা, ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছিল, একটা উৎসবমুখর নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে সেরা হুম, নির্বাচন করতে চান। হুম, জনমনে আতঙ্ক রেখে তো সেরা নির্বাচন হবে না, উৎসবমুখর নির্বাচন হুম, হবে না। প্রার্থীদের আপনি হুম, নিরাপত্তা, কয়জনকে হুম। আপনি নিরাপত্তা দেবেন? প্রার্থী আছে যারা নির্বাচন সংশ্লিষ্ট ৩০০ কাজ আসলে তো করে। ৩০০ জন না। আর ৩০০ আসলে তো আসলে ৯০০ বা ধরেন আরো বেশি। প্রায় ১০০০ দুয়েক হবে হ্যাঁ, হ্যাঁ, প্রার্থী। হ্যাঁ। হুম, তারপরে নির্বাচনের সাথে যারা হুম, জড়িত, হুম, নির্বাচন কমিশনার থেকে শুরু করে রিটার্নিং কর্মকর্তা, অন্যান্য নির্বাচনের অফিস, যারা রিটার্নিং প্রিজাইডিং হুম, দায়িত্ব পালন করবে তারা, সেক্ষেত্রে আমরা এই বিষয়টা বলেছিলাম যে ব্যক্তিগত কাউকে নিরাপত্তার চেয়ে হুম, দেশকে, সমাজকে, হুম, রাষ্ট্রকে নিরাপদ করা আমাদের জন্য জরুরি। সেজন্য যৌথ বাহিনীর একটা অভিযান পরিচালনা করাটা হুম, জরুরি। কিন্তু প্রকৃত অর্থে আমরা হুম, যে সমস্ত খবর পাচ্ছি, ডেভিল হান্ট 2 শুরু হয়েছে। হুম, এই অভিযানগুলোতে আবার পুলিশের কিন্তু একটা হুম, পয়সাপাতি ইনকামের একটা জায়গা। হুম, কারণ সাধারণ মানুষকে ধইরা ডেভিল হ্যান্ড, আওয়ামী হুম, লীগ টাওয়ামী লীগ বইলা ধরে দেয়, তারপর আবার পয়সা দিয়ে ছাড়বে। আবার ধরেন যারা দেখা যায় হুম। আগে আওয়ামী লীগের সাধারণ কর্মী ছিল, এখন কোন রাজনৈতিক দলের সাথে আছে, সেগুলোকেও ধরে নিচ্ছে। তাহলে তো তাহলে সেই মোটা ক্ষেত্রে দাগে জি। এই অভিযানে আমরা যেটা পরামর্শ হুম, দিয়েছিলাম যে যারা রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে, মিছিল মিটিং করছে বা নাশকতার সাথে জড়িত, হুম, সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করেন। কারণ ঢালাওভাবে ভাই আপনারা আওয়ামী লীগের মতো একটা দল ১৬ বছর
রাষ্ট্র ক্ষমতা ছিল, এখন নিষিদ্ধ হইলো, অন্তত তাদের ডাই হ্যাড অন্তত 10 থেকে 15 লাখ লোক আছে। কারাগারে তো জায়গা আছে আপনার এই আপনার 50-60 হাজার। না, এখানে ডেভিল হান্টের যে গ্রেপ্তার আপনি যেটা বলছেন যে তারা গ্রেপ্তার করবে কত, গত 24 ঘন্টায় 968 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গত 4 দিন মানে শনিবার থেকে হিসাব করলে 4 দিনে মানে বুধবার রাত পর্যন্ত 4000-এর বেশি, মানে প্রতিদিন একটা টার্গেটের মতো যে একদিন যাচ্ছে 1000 করে গ্রেপ্তার এর হচ্ছে। মধ্যে কিছু লোক Devil যে Hunt phase টার্গেট 2 যেগুলো আনপাবলিক টাইপের, এগুলো আমি খবর হ্যাঁ। পাচ্ছি, কারণ আমি এটা আমার আঞ্চলিক কনস্টিটিউশন ডিল করি যে কিছু ক্ষেত্রে আনপাবলিক এগুলো আইওস দেখানো হচ্ছে যে গ্রেপ্তার করা হচ্ছে। যে কিছু গুলি টুলি উদ্ধার করা হচ্ছে, ককটেল উদ্ধার করা হচ্ছে, কিন্তু এই যে 1000 করে লোক প্রতিদিন যদি আপনি ধরেন তাহলে সেগুলো আসলে ওই জায়গা মতো ধরা হচ্ছে কিনা এইটা একটা না, বড়। এটা আমি 100% বলে দিতে পারি, বিকজ আমাদের কাছে তো ডেটা আসে। জি। ধরেন যে ওই গ্রামের ক্ষেত্রে একটা ওয়ার্ডের নেতা ছিল, ও গ্রামের মানুষ রাজনীতির পিছনে একটা বুঝে না বুঝে অনেকে পদ পদবি নেয়, জি। চিহ্নিত লোক যারা এই ধরনের তৎপরতার সাথে জড়িত, ওই জায়গাগুলো চিহ্নিত ঠিক এই করে জায়গায় দিতে যদি হবে। আমি আপনাকে বলি যে ওসমান হাদিকে যিনি শুট করেছেন বলে অনুমান করে পুলিশ এখন পর্যন্ত নিশ্চয়তা দিচ্ছে এবং পালিয়ে গেছে বলে বলা হচ্ছে। তিনি এর আগে অপরাধের সাথে জড়িত ছিলেন, এর আগে জামিন পেয়েছেন এই সরকারের আমলে এবং তিনি আবার পালিয়েও গেলেন এবং ওসমান হাদির দলের সাথেও সম্পৃক্ত ছিলেন, সেই রকমও শোনা যাচ্ছে। মানে কেউ যদি অপরাধ করতে চায় তাহলে আসলে সে পেরে যাচ্ছে, মানে এটা সুবিধাটা নিতে এই পারছে। দেশের সিস্টেম তো আছে। আমরা যেটা বলছি, আমরা যদি পরিবর্তনের কথা বলি, নতুন বাংলাদেশের কথা বলি, আপনি দেখেন এখানে আইন আদালত থেকে প্রশাসন খুব বেশি পরিবর্তন হয় না। এখানে আসিফ নজরুল স্যার আজকে একটা কমেন্ট পড়েছিলাম এই পত্রিকায় যে 4 ঘন্টায় 800 জামিন। এখন ধরে হ্যাঁ, বিচার বিভাগ নিয়ে আমাদের কথা হলো যে আদালত ঢালাও জামিন তো দুইটাই এই যে ঢালাও গ্রেপ্তার এবং 800 জামিন, এই রকমের একটা প্রেক্ষাপটে ধরেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিছু নরমাল লোকজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু একটা বিশেষ প্রেক্ষাপটে গ্রেপ্তার হয়েছে, সেইখানে 800 লোকের জামিনই বা দেয় কিভাবে? এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সমস্ত জামিনের পেছনে জড়িত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আওয়ামী লীগ, সরি বিএনপি এবং জামাতের আইনজীবীরা এবং পরিচিত কোর্ট অঙ্গনে যারা ফেস ভ্যালুকে ব্যবহার করে দাগী আসামিদের তারা জামিন করাচ্ছে। ওই যে দিলীপ আগারওয়ালের মতো লোককে আপনারা দেখেন, এই ঘটনাটার ইনভেস্টিগেশন হলো না এবং আমরা অনেক পয়সা পাতির লেনদেনের মাধ্যমে এই সমস্ত জামিনগুলো হচ্ছে। তো তাহলে কি হচ্ছে, আওয়ামী লীগের তো পয়সা খরচ করে ওই যে যাকে আমরা হাদির ঘটনায় দেখতে পেলাম এরকম অপরাধীদেরকে বের করে ফেলছে। তো এটা তো আমাদের জন্য এই সময় অত্যন্ত একটা দুর্বলতা, যেই কারণে আমরা শুরুর দিক থেকে আপনার এই প্রোগ্রামে এসে বলেছিলাম, আপনার যদি মনে থাকে আমরা 5ই আগস্টের পরপর বলেছিলাম যে একটা জাতীয় সরকার ব্যতীত এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়। তো এখন এই নির্বাচন দিকে আমরা যাচ্ছি, এখানে লাইক মাইন্ডেড পিপল মানে অভ্যুত্থানের পক্ষের শক্তিরা তো নির্বাচন করছে, তারপরেও দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু হামলা টামলা, প্রচারে বাধা, এগুলো কিন্তু ঘটছে। তো নির্বাচনেও শেষ পর্যন্ত মাঠে কি অবস্থা হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা শঙ্কায় আছে, এই ধরনের গুপ্ত হামলা টামলা ছাড়াও। আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই। আজকে আপনি জানেন যা রাজধানীর জিগাতলার একটা ছাত্রী হোস্টেলে একজনের মরদেহ পাওয়া গেছে। তিনি এনসিপির অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির নেতা জান্নাত আরা রুমী। বেশ কিছুদিন আগেও তিনি নানা কারণে ভাইরাল হয়েছিলেন, মানে মানুষের কাছে পরিচিত নানাভাবে। এনসিপিরই আরেকজন তারেক রেজা ফেসবুক পোস্টে দাবি করেছেন যে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের হুমকি ধামকি এবং সাইবার বুলিং এর কারণে জান্নাত আরা রুমী আত্মহত্যা করেছেন। ওই পোস্টে তিনি এটাও বলেছেন যে এটা আসলে আত্মহত্যা নয়, এটা খুন, যদিও তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এখন প্রশ্ন হচ্ছে খুন যদি হয় তাহলে তার একটা দায় থাকে, দায়টা আসলে কার? এবং পরবর্তীতে পারিবারিক নানা বিষয় সামনে এসেছে, এটা নিয়ে আপনার মতামতটা কি? এখন আমি এখানে কনক্লুশনে পৌঁছাতে পারি নাই যে আসলে সে কি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে। তবে হ্যাঁ, তাকে এই বিভিন্ন আপনার আওয়ামী লীগের যে অনলাইন বিভিন্ন গ্রুপে আমি দেখেছিলাম তার ছবি, বায়োডাটা, এনআইডি নাম্বার, গ্রামের ঠিকানা, শহরের ঠিকানা ডিটেইল পোস্ট করে বলেছে। এমনকি এটাও বলেছে যে তুই লিস্টেড, এরকম ভাবে। বিকজ তার একটা আমরা নারী হলো একটা ফেসিবাদ বিরোধী বিভিন্ন কার্যক্রমের সক্রিয় ভূমিকা দেখেছিলাম। এবং বিশেষ করে আমি যতদূর খবর পেয়েছি, বিশেষ করে যারা আপনার এই জুলাইয়ের আন্দোলনের সক্রিয় নেতৃত্ব দিয়েছে আমাদের মতো, বা এই ফেসিবাদের পতনে ভূমিকা রেখেছে, ধানমন্ডি 32 ভাঙচুরে, তাদের একটা হট লিস্ট করা হয়েছে, যেটা আমাদের দলের সাধারণ সম্পাদক রাশেদও বলেছিল বেশ কিছুদিন আগে যে 50 জন এমপি প্রার্থীকে কিলিং টার্গেট করা হয়েছে, যে এটা একটা ভীতিকর আতঙ্কিত পরিবেশ তৈরি করার জন্য, যেন ভোটাররা কেন্দ্রে না যায়, নির্বাচন না হয় এবং এই ধরনের একটা কেওয়াস হলে, মানে নির্বাচনের আগের কথা বলছেন আপনি? হ্যাঁ, এবং এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হলে ধরেন তারপরে কি হলো, তাহলে সরকার অকার্যকর হয়ে যাচ্ছে, দেশে একটা নৈরাজ্য তৈরি হচ্ছে, কাজী নির্বাচনে স্টপ, দেশে অন্য কিছু, অন্যভাবে একটা ক্ষমতার উত্থান পতনের চিত্র আমরা দেখতে পেতে পারি। তো এই আশঙ্কার জায়গা থেকেও অনেকে বলছে যে এই সমস্ত ঘটনা ঘটানো হতে পারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে। এই ঘটনাটা তদন্ত হওয়া দরকার, যে এই
মেয়েটির ক্ষেত্রে আসলে কি হয়েছে, তারপরে হয়তো আমরা যে সমস্ত অভিযোগ এসেছে তার মধ্যে একটি আপনি জানেন যে জান্নাতার ৩২ নম্বর ভাঙার দিনের তার একটা ভিডিও সামনে এসেছিল। সে সময় তার অনলাইনে বেশ কিছু হুমকি এসেছিল। এই ধরনের বিষয়গুলো সামনে আসছে, পারিবারিক বিষয় সামনে আসছে। কিন্তু আমার প্রশ্নটা আপনাকে সার্বিকভাবে এটা যে ১৮ সাল থেকে আপনি শুরু করেছেন যে আন্দোলন, সেই আন্দোলনের পরবর্তীতে ২৪ সালে এসে যে পরিণতি, এই পরিস্থিতির মধ্যে জুলাই আন্দোলনে যারা সরাসরি সক্রিয়ভাবে যারা জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত, তারা কি অনিরাপদ হয়ে যাচ্ছে এবং এই সরকারের আমলেই এইটা মনে করছেন কিনা? নির্বাচনের আগের যে সময়টা আপনি টার্গেট কিলিং এর কথাও বলছিলেন। না, আ হ্যাঁ, অবশ্যই এইটা এই গত আপনার বলতে গেলে ১৫ মাসে সরকার জুলাই অভ্যুত্থানকে সুরক্ষিত করার জন্য কিংবা জুলাই যোদ্ধারা নেতৃবৃন্দ যেন একটা নিরাপদ বাংলাদেশ ভবিষ্যতে দেখতে পায়, সেজন্য সরকার খুব বেশি পদক্ষেপ নেয় নাই। বরঞ্চ যতটুকু সংস্কার বা যা করেছে ওটা পুরানো ধাঁচের রাজনীতি এখানে চলে এসেছে। এবং আমি আপনাকে এখানে হুম, বসে বলে রাখলাম যে আগামীতে সরকার যারাই হুম, গঠন করুক, আগামীবারে পরে দেখবেন যে তারা অনেকে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্পেস দিচ্ছে। এখন শুনতে পাচ্ছি যে জামায়াতের লোকেরা আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত নেতাদের বাড়িতে নাকি চালের বস্তা পাঠায়। আবার ধরেন ভোটের রাজনীতিতে টানার জন্য বিএনপি হুম, কিংবা বিভিন্ন দলের লোকেরা তাদেরকে আশ্বস্ত করছে যে মামলা-টামলা থেকে প্রত্যাহার করা হবে, তাদেরকে সাপোর্ট দেওয়া হবে। তো এখন সবাই সত্যিকার অর্থে ওই যে জুলাই ছিল একটা আন্দোলন। এখন হুম, ভোটের পলিটিক্স, ইলেকট্রাল হুম, পলিটিক্স চলে আসছে। এখন কিন্তু সবাই ভোট ব্যাংকের জায়গা থেকে সমর্থন পেতে তারা কিন্তু আওয়ামী লীগকে বিভিন্নভাবে একটা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তো এইটা তো আপনার যেটা বলে যে গ্রামের একটা ভাষা বলে যে সুই হইয়া ঢুকবে, ফাল হইয়া বেরোবে। তো এই জামাতের যেভাবে আমরা দেখেছিলাম, ধরেন এই হুম। ছাত্র শিবিরের লোকেরা বা এই যে ডাকসুর সুই বিবি মানে সাদিক মানে ক্যাম্প মানে থেকে মানে শুরু আপনি করে আপনি কার কথা বলছেন? যে জামাতেররা সুই হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরোবে নাকি আওয়ামী লীগের যাদেরকে না, ঢোকানো আমি তাদের? আওয়ামী লীগের কথা যারা বলছি। হয়ে তাদের কথা জি, বলছেন। এখানে আওয়ামী লীগের কথা বলছি যে যারা এই বিভিন্ন দলে-টলে জায়গা-টায়গা দিচ্ছে। যেমন আমরা যেটা দেখলাম আওয়ামী লীগ তো একেবারে একটা ঝানু রাজনৈতিক দল। হুম, আওয়ামী লীগ হঠাৎ করে তৈরি হয় নাই। তো হুম, কাজে এই যে জামাত শিবিরের কাছ থেকেও তো হুম, কিছু টেকনিক শিখেছে। হুম। যে আজকে যে ডাকসুর ভিপি এখন আপনার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক ক্যাম্প সাদ্দাম, হুম, থেকে শুরু করে অনেকে দেখেন পুরানো ছবি ছাত্রলীগের মিছিল-টিছিলে তারা হুম, অসময় ছিলেন। শিবিরের লোক কিন্তু ওখানে হ্যাঁ, এসেছিলেন। ইভেন আমার দল অনেকে ছিলেন আবার এখন ওই সমস্ত হুম। দলে ফিরে গিয়েছেন। তো এটা তো জামাত শিবিরের কাছে এটা আওয়ামী লীগ শিখেছে। এখন সব দলে ঢুকে থাকবে, ডরমেন্ট হয়ে থাকবে, সময় মতো সক্রিয় হবে। তো সেই ক্ষেত্রে এই মানে সরকার এই গত ১৫ মাসে ফেসিবাদ নির্মূলে যে ধরনের প্রশাসনিক রাজনৈতিক ব্যবস্থা নেওয়ার হুম, কথা ছিল, সেটা সরকার প্রশাসনিকভাবে পারে নাই। রাজনৈতিকভাবে যে জুলাইকে কেন্দ্র করে যে একটা ঐক্য গড়ে উঠেছিল, হুম। যত কথাই বলি না কেন, সেটাতেও সরকার ফাটল ধরেছে। ধরেন এনসিপির মতো একটা আচ্ছা, দলকে এই সরকার সরকারের বিষয়টা তো পৃষ্ঠপোষকতা যদি করার মধ্যে যদি দিয়ে ঠিকভাবে অন্যদেরকে মাইনাস করেছে সরকার। হুম, তাদেরকে দূরে সরিয়েছে। যার ফলে সবাই মনে হচ্ছে এনসিপি যে সরকার একটা পার্টি। সরকারের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। তো নিজের পলিটিক্যাল সারভাইভাল এর জন্য বিভিন্ন জনে বিভিন্ন দিকে সমঝোতা, বোঝাপড়া, দফারফা করেছে। সেক্ষেত্রে আমি সরকারকে দায়ী করব যে জুলাই ঐক্য নষ্ট করার জন্য এবং এই পরিস্থিতির জন্য। সরকার এবং এনসিপি কে আমি দায়ী আ করব। এখন সরকার এনসিপি ধরেন আপনার অপারগতা বা অন্য কোনো তাদের ইচ্ছা বা যেকোনো হতে পারে। কিন্তু এখন প্রশ্নটা এখানে এসে দাঁড়াচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়টি আপনি উল্লেখ করলেন সেটি এর আগেও রাজনৈতিক পরিসরে আলোচনায় আসছে। সেটি হচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত সাধারণ ভোটার এদেশে আছে তাদেরকে কাছে টানার জন্য সবাই এক ধরনের এটাকে ফন্দিয়াটাই বলেন বা কোনো অভিসন্ধি বলেন যেটাই বলেন বা চাইতেই তো পারে। তারা তো আসলে ভোট পেতে চাইবে। ভোটের তো ব্যাপারটা সেটাই। যে আমার সংখ্যা বেশি হতে হবে। এইটাকে এইটা কি তাহলে একটা উম বড় লুফলস হয়ে দাঁড়াচ্ছে? বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে? অবশ্যই এটা একটা লুফল, শুধু এটা একটা বিপজ্জনক আমি বলব যে পদ্ধতি বা একটা বিপজ্জনক বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বিকজ ওইভাবে উপায়টা কি তাহলে এটাকে এভয়েড করার? এখান থেকে আসলে সত্যিকার অর্থে শুরুর দিকে উপায়টা ছিল। আমরা পরিষ্কারভাবেই বলছিলাম যে আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী সমর্থক হুম, ম্যাস লেভেলে, তাদেরকে হয়রানি না করে তাদেরকে বিভিন্ন দলে আত্মীকরণ করতে হবে। যারা হুম, ম্যাস লেভেলে মোটামুটি এলাকায় মানুষের উপরে হুম, হামলা, মামলা, জুলুম, নির্যাতন, নিপীড়নের সাথে জড়িত ছিলেন। অতীতে কেন্দ্র দখল, বিরোধীদের ব্যবসা-বাণিজ্য ভাঙচুর, হামলা, মামলা এটা। তো এর বাইরে যারা চিহ্নিত ক্রিমিনাল, বড় দাগী, সেটা জেলা কিংবা উপজেলা ইউনিয়নে যারাই থাকুক, তাদের একটা লিস্ট করে তাদেরকে বিচারের মুখোমুখি করা। কিন্তু সত্যিকার অর্থে ২৮ অক্টোবরের পরে বিএনপি, জামাত, আমরা বিরোধী দল যে হুম, আন্দোলন করলাম, ওই আন্দোলনের পরে ২৪ এর ভুয়া নির্বাচন করার জন্য আওয়ামী লীগ ৩২,০০০ বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল। কিন্তু জুলাইয়ের পরে এখন পর্যন্ত ৩২,০০০ বোধহয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও আপনার কারাগারে নাই। তো তাহলে এই যে তাদের মধ্যে একটা ভীতি ছড়াবে কিংবা তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে, চিহ্নিতদেরকে গ্রেপ্তার করে, হুম, সেটা তো হচ্ছে না। বরঞ্চ যারা অনেকে গ্রেপ্তার হচ্ছে তারা অনেকে বিভিন্ন ওই ফর্মুলা পদ্ধতি এপ্লাই করে পয়সাপাতি দিয়ে জামিন-টামিনে বের হয়ে যাচ্ছে। হুম, তো এইটা তো একটা ভয়াবহ বিপদ এবং ওই যে সবাই আশকারা দিচ্ছে যে না সে আপনি আমি সাপোর্ট দেব আপনাকে। তো এইটার বিরুদ্ধে আমি মনে করি যে আওয়ামী লীগের প্রশ্নে
এই ফ্যাসিবাদ নির্মূলের প্রশ্নে একটা কমন গ্রাউন্ডে সব রাজনৈতিক দলকে এক জায়গায় আসা উচিত ছিল যে আমরা আপনি যে অভিযোগ, আপনি যে মানে পদটা বললেন যে তাদেরকে যারা একেবারে যাদের বিরুদ্ধে অভিযোগ নাই এবং যারা অপরাধী না তাদেরকে আত্মীকরণ করা অন্যান্য দলগুলোতে, ব্যাপারটা একই রকম হয়ে গেল কিনা যেভাবে আওয়ামী লীগ, বিএনপি অথবা জামাত ইসলাম দেখছে যে তারা তাদের দলের মধ্যে তাদেরকে জায়গা দিয়ে এক ধরনের কর্মী বাড়াচ্ছে বা ভোটার বাড়াচ্ছে। এটা তো এখন না, এটা ধরেন একটা সরকারি ব্যাপার, জাতীয় পর্যায় থেকে আসলে একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে এটা যদি হতো সেটা একটা বেটার হতো। এখন ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে এটা সবাই রাজি হলো এবং সেই সময় উদ্যোগ নেওয়া হলো। এখন আওয়ামী লীগের সেই কর্মী আসলে আদৌ যেতে চায় নাকি জাতীয়ভাবে সিদ্ধান্ত নিলে তো হবে না, তাদেরকেও তো রাজি হতে হবে বা আসতে হবে না। তারা কি আসবে বলে মনে হয়? বাংলাদেশের রাজনৈতিক কালচারে আপনি দেখেন যে অনেক লোক আছে যে বলে যে দল তারা হচ্ছে সবসময় সরকারি দল, তারা কোনো রাজনীতি করে না, যেই দল আসে ওই দলের সাথে থাকে। কিন্তু বিশ্বস্ত যারা থাকতে চায় বা আছেন তাদেরকে তো ওই রকমের, বিশেষ করে আমি যতদূর দেখেছি এটা ঠিক, যেটা অস্বীকার করা ঠিক হবে না যে আওয়ামী লীগ একটা রুট লেভেল থেকে উঠে আসা দল এবং তাদের নেতা কর্মীদের একটা ডেডিকেশন, সুযোগ পেলে চলে যাবে এরকম সবাই কিনা, সেই রাজনীতিটা আওয়ামী লীগ 16 বছরে নষ্ট করে ফেলেছে, যার ফলে একটা সুবিধাবাদী শ্রেণীর উত্থান হয়েছিল, তারাই রাজনীতিটা নিয়ন্ত্রণ করতো। ধরেন আওয়ামী লীগের এই প্রফেসর ওয়াইদুল কাদের বাসার প্রফেসর কিনা আমি জানি না, কিন্তু আরাফাত সাহেবকে যেভাবে অ্যাড্রেস করা হতো, তো এই সমস্ত লোকেরা কিন্তু আওয়ামী লীগকে বিনাশ করেছে। আর ত্যাগীরা কিন্তু আস্তে আস্তে অনেকে রাজনীতি থেকে সরে গিয়েছে অনেকটা, যেটা তো এখন তারা এই জুলাই গণ অভ্যুত্থান, তাদের তো ন্যূনতম একটা বিবেক আছে যে একটা ছাত্র আন্দোলনে যেভাবে হেলিকপ্টার দিয়ে গুলি করে নিষ্পাপ শিশু বৃদ্ধ মানুষকে মারলো, তার পাড়া প্রতিবেশী এবং সবাই তো দেখেছে, এইটা দেখে কিন্তু এই দায় থেকে কিন্তু আমি দেখেছি ওই সময় আওয়ামী লীগের ছাত্রলীগের কমিটি অনেকেই পদত্যাগ করেছিল। আমার ধারণা যে যাদের ন্যূনতম একটা বিবেক এবং আত্মপর্যালোচনা সমালোচনা আছে, তারা এটার পরে আওয়ামী লীগকে সমর্থন করার মতো জায়গা আসলে ছিল না। ওকে, এবারে আসি একটু, আপনি অলরেডি প্রসঙ্গটা এনেছেন অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 যেটা চলছে এই মুহূর্তে দ্বিতীয় পর্যায়ের, সেখানে মোটামুটি যদি আমরা একটা গড় করি তাহলে প্রতিদিন 1000 করে মানুষ ধরা হচ্ছে, সেটা নিয়ে আপনি অলরেডি একটা সমালোচনা করেছেন, কিন্তু আমার মোটা দাগে এখন কথা, এখন থেকে প্রায় 2 মাস মতো দেরি আছে নির্বাচনের, মানে 1 মাসের একটু বেশি 2 মাসের কম এরকম ধরা যেতে পারে। আপনি 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে যে গ্রেপ্তার বা গণগ্রেপ্তার যাই বলেন যেটা করা হয়েছিল 32,000-এর কথা একটা হিসাব বলছিলেন, সেই যদি 32,000 হয় এভাবে প্রতিদিন 1000 করলে 32 দিনে তো 32,000 ধরা সম্ভব, তাহলে সেটা মানে ওই একই গতিতে বা একই স্টাইলে এগোচ্ছে কিনা? এখন অনেক ক্ষেত্রে আপনার পরিস্থিতি বিবেচনায় অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয়, যেটা বলে যে নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না। তো এখন যে স্বাভাবিকভাবে আমি যতদূর খোঁজ খবর আছে আমার কাছে, সরকারের কাছে, প্রশাসনের কাছে আরো ভিতরের খবর আছে, আওয়ামী লীগের শেখ হাসিনা দিল্লি থেকে ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলছে, এবং অন্যান্য নেতারা যারা এত এই টাকা পয়সা বাইরে পাচার করেছে, ব্যাপক টাকা পয়সা হুন্ডি বা বিভিন্ন মাধ্যমে দেশে পাঠাচ্ছে, এবং প্রফেশনাল কিলার থেকে শুরু করে বোমাবাজ অস্ত্রবাজ সবাইকে পয়সাপাতি দিয়ে এই নির্বাচন ভণ্ডুল করার জন্য আপনার তাদেরকে মাঠে নামিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এর সাথে যারা জড়িত তাদেরকে তো খুঁজে বের করতে হবে, গ্রেপ্তার করতে হবে। তো আমার যেটা পর্যবেক্ষণ হচ্ছে এবং পরিস্থিতি গত ডেভিল হান্টেও যেটা দেখেছি, চিহ্নিত অপরাধীরা ধরা পড়ে নাই গত সময়ে খুব বেশি, এইবারও পড়ছে না। তার মানে আপনি যাদের কথা বলছিলেন আসলে তারা ধরা না পড়লে তো এটা লাভ নাই, রাইট? এইটাই আমি বলছি যে এখন এইখানে কাজ করতে হবে গোয়েন্দা সংস্থাগুলোকে, পুলিশগুলোকে, কিন্তু গোয়েন্দা সংস্থা তো সব গভর্নমেন্টের লাইনে নাই, পুলিশ প্রশাসনের মধ্যেও তো নানান ধরনের ডিভিশন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে 16 বছর যেই প্রশাসন হাসিনা কিংবা ফেসিবাদকে তোষামত করে তাদের প্রমোশন পদোন্নতি নিয়েছে, সেই প্রশাসনের সেটআপই কিন্তু এখন পর্যন্ত আছে, এবং সেটাকে আপনারা এদেরকে দিয়ে আপনি একেবারেই একটা পরিচ্ছন্ন নির্বাচন একেবারে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফেলবেন রাতারাতি, সেটা সম্ভব না। আপনারা প্রপোজাল এবং মেনে নিচ্ছেন যে এটাকে মানে এটাকে লটারি করে তারা নিয়োগ দেওয়া হবে এবং সেটা তো মেনে নিয়েছে না, এগুলো সরকারের অক্ষমতা। রাষ্ট্র কি লটারি দিয়ে চলে নাকি? আমরা বারবার বলছি রাষ্ট্র, এই রাষ্ট্র পরিচালনা এটা একটা রাষ্ট্রবিজ্ঞানের পাঠ। আপনারা তো আলাপ করেছেন রাষ্ট্রবিজ্ঞানের পাঠ না, আমরা আমাদের সাথে সমস্ত বিষয় আলাপ হয়নি। এগুলো প্রকৃত অর্থে এগুলো একটা গ্রুপকে, একটা গোষ্ঠীকে সুবিধা দিতে এই সমস্ত লটারি ফটারি করা হয়েছে, যে তারা একটা নিরপেক্ষ সাজার ভান করতে, যে না অমুকে বলবে আমার লোককে দেয় না। ভাই বাস্তব কথা যে প্রত্যেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে প্রশাসনকে তো তার মতো সেট আপ করে, নাহলে পরিস্থিতি কন্ট্রোল করতে পারে না। এই গভর্নমেন্টের পলিটিক্যাল পার্টি নেই, সে সবার সাথে কনসাল্ট করে তো একটা পরামর্শ নিতে পারত। তারা অধিক সুশীলতা দেখায় যে লটারি ফটারি করে দিছে, তার মধ্যে থেকে যে সমস্ত লোক আগে অনেকে ভালো জায়গায় ছিল এখন অনেককে দেখতে পাচ্ছি, এমনকি আমরা যে ওই আগের সরকারের ঘনিষ্ঠ লোকজন এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, এমনকি এই সরকারের অনেকের বিরুদ্ধে অভিযোগ যে তারা সরকারের আগের পতিত সরকারের সুবিধাভোগীদেরকে পুনর্বাসন করছে। ইভেন সত্যিকার অর্থে আমি বলি স্বরাষ্ট্র উপদেষ্টা একজন ভালো ব্যক্তি, আন্তরিক মানুষ, ওনাকে আমি সেজন্য রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু টু বি অনেস্ট এই হোম মিনিস্ট্রি চালানোর মতো ক্যাপাসিটি তার নাই। তার সাথে যে পারিষদ বা তার যে
সঙ্গপাঙ্গন আছে, সেটা মানে আমরা সততা নিয়ে আইজিপি প্রশ্ন নেই, বলে কিন্তু আপনি হচ্ছে অন্যরা বলে, সেটাও তারা সক্ষম না। সামর্থ্যের প্রশ্ন না, তারা তুলছেন। ক্যাপাবল না। সক্ষমতা। এই টিম যারা হুম, হুম, স্বরাষ্ট্রমন্ত্রীরা ডিল করতেছে হুম। ক্যাপাবল না, এবং এই টিম যতদিন থাকবে সরকারের দুর্ভোগ হবে, এবং আমি সন্দেহ যে শেষ পর্যন্ত নির্বাচন পর্যন্ত ওনারা যেতে পারে কিনা, না তার আগে আসলে কার্যক্রম থামাই দেওয়া লাগে, এটা নিয়ে আমি সন্দেহ আছি। নুরুল হক নূর, আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে। আমি কয়েকটা একটু সংক্ষিপ্ত উত্তর চাইবো। একটি হচ্ছে যে এর আগে আমরা আলোচনা শুনেছি অনেকগুলো, আপনার দলেরও যে বিভিন্ন আ জোট গঠন, বিভিন্ন দলের সাথে নির্বাচন, বনিবনা হওয়া, সেগুলো কি হলো না? একটা নতুন জোট হয়েছে দেখলাম এনসিপি সহ ৩ দলের, আ গণতান্ত্রিক সংস্কার জোট। সেইটার মধ্যেও আপনারা নেই। তাহলে কি আপনারা একা নির্বাচন করছেন নাকি অন্য কোনো দলের সাথে, মানে আমি মিন করছি বিএনপি বা জামাতের সঙ্গে যাওয়ার আলোচনা আছে? না, এনসিপির সাথে যে জোটটা হচ্ছে, হুম, ওই জোটে আমাদের সহই জোটটা হওয়ার কথা ছিল। সেখানে আমাদের দল থেকে বলা হয়েছিল যে এটা জোট হতে হবে গণ হুম, অধিকার পরিষদের হুম, নেতৃত্বে। কারণ হচ্ছে যে বা সেটা আমার কথাই বলেছে যে লিডিং এ ভিপি নূর থাকবে। কারণ হচ্ছে যে হুম, ধরেন এনসিপি একটা গণ অভ্যুত্থানের পরিচিত নেতৃবৃন্দের পার্টি হলেও তাদের বিরুদ্ধে যে অভিযোগ, তারা হুম, কিংস পার্টি, সরকারের হুম, সুবিধাভোগী, আ এবং অন্যদের যেই ব্যাকগ্রাউন্ড সেই হুম, বিবেচনায় যে আমাদের একটা আপোষহীন ধারাবাহিক সংগ্রামের একটা ইতিহাস আছে, ত্যাগ আছে, সুবিধার সাথে আমরা আপোষ করিনি, সুবিধা নেইও নেই। সেই হুম। জায়গা থেকে বলা হয়েছিল যে এখানে তাহলে আমাদের লিডারশিপে, এবং এই আলাপ আলোচনা থেকেই সেই জোটে আমাদের আসলে একটা সমঝোতা হয় নাই, যে কারণে আমরা সেই জোটে যাই নাই। কারণ কিন্তু আমরা প্রকৃতপক্ষে আরেকটা, যদি আরেকটু সম্পর্ক প্রশ্ন করে রাখি মাঝে, সেটি হচ্ছে যে সেটি জানা যায়নি। কিন্তু আমরা আগে ২ জন উপদেষ্টা তারা পদত্যাগ করা, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছি। তারা পদত্যাগের আগ পর্যন্ত নানাভাবে অনেক ইঙ্গিত দিয়েছেন তারা আসলে এনসিপিরই, তারা এনসিপির সাথে আলোচনা হচ্ছে। সেটা খুবই স্বাভাবিক ছিল। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখলাম তারা এনসিপির সঙ্গে জয়েন করেনি এবং শোনা যাচ্ছে আপনার দল গণ অধিকারের সঙ্গে যুক্ত হতে পারে। আপনারও কয়েকটা বক্তব্য আমরা না, দেখেছি এইটা সোশ্যাল তাদের মিডিয়াতে। স্ট্যান্ডবাজি। কারণ তারা হুম, এনসিপি কে গঠন করেছে, ফান্ডিং করেছে, সুযোগ সুবিধা দিয়েছে, হুম, সরকারের থেকে এনসিপি কে প্রতিষ্ঠা করেছে। এলজিইডির মতো ভারী মিনিস্ট্রি নিয়ে, সরকারের যে হুম, মিনিস্ট্রি সবচেয়ে কাজ, তথ্য মন্ত্রণালয় মিডিয়া লিস্ট দিয়েছে, এদেরকে টক শোতে ডাকবেন। এই পার্টি এবং সরকার যেভাবে হুম। ৩ টা পার্টিকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে, কার্যত বিএনপি, জামাত, এনসিপি, জাতিসংঘ থেকে নেওয়া থেকে শুরু করে। এখন এইটা তো একটা বিএনপি স্ট্যান্ডবাজি কে করেছে আসলে আওয়াজ দিয়ে। প্রতিষ্ঠা করা তাদের খুব দরকার ছিল। মানে না, এটা ঠিক যে হ্যাঁ, হ্যাঁ, বিএনপি কে প্রতিষ্ঠা করার খুবই, কিন্তু আরো ২ টা পার্টিকে তো তারা প্রথমত রেকগনাইজ করে এনসিপির কথা বলা বিশেষ যেতে করে পারে, আর প্রতিষ্ঠাই জামাত করেছে। প্রকাশ্যে হ্যাঁ, ছিল না গত হ্যাঁ। দীর্ঘ সময়। তার ডরমেন্ট রাজনীতি করেছে, সেখানে হ্যাঁ, তো সরকার একবার ফ্রন্ট লাইন এনে দিয়েছে। ফ্রন্ট আর নিয়ে এসে। এনসিপি তো সে সময় নিবন্ধনও পায় নাই। হুম, বিপরীত দিকে আমরা তো সংগ্রাম করলে সরকারের পার্ট হইনি, আমাদের তো এই খাতিরটা করে নাই। হুম। কিন্তু এই উপদেষ্টারা আসিফের বিষয়টা একটা আলোচনা হয়েছিল। কারণ সে এনসিপির সাথে তাদের পদ পদবীর একটা তাহলে বিষয় ২ টি নিয়ে দল। একটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং এনসিপি কে হয়নি। প্রতিষ্ঠা করা আর জামাতকে সামনে আনা। হ্যাঁ, হ্যাঁ, এটি। এটা তো সরকারের হ্যাঁ। ফ্যাসিলিটিস দিয়ে, যেটা হুম, অন্যদেরকে তো দেয় না। জামাতের প্যারালাল কিন্তু একটা সংগ্রাম, ইসলামী আন্দোলন। তো হুম। ইসলামী আন্দোলন কই খাতির করেছে? কিংবা এনসিপির চেয়ে আমরা অফিসিয়ালি রেকগনাইজড পলিটিক্যাল পার্টি, বা এবং পুরনো এনসিপির বয়স বেশি। হ্যাঁ, হ্যাঁ। এনসিপির হুম, নেতৃবৃন্দর অনেকে রাজনৈতিক হাতে খড়ি আমাদের হুম, মাধ্যমে। হুম, আমাদের তো সরকার সেই খাতিরটা হুম, করেনি। যে কারণে আমরা বলছি হুম, এটা সরকারও পৃষ্ঠপোষকতা হুম, করেছে, উপদেষ্টারা ওইটা স্ট্যান্ডবাজি করেছিল পাবলিককে বোঝানোর জন্য। তারা এনসিপিতেই যাবে, এনসিপি করবে, এটা পরিষ্কার। তো হুম। আমরা যেটা বলছিলাম যে এনসিপি, কিন্তু এবি তারা তো এখন পার্টি পর্যন্ত যায়নি সেখানে। এখন যাবে, হ্যাঁ। যায়নি ২ দিন পরে যাবে। এইটা কি বলবো? একটা পাবলিক পারসেপশন তৈরি করে তো পরে তারপর একটা বয়ান তৈরি করে, একটা ন্যারেটিভ তৈরি করে কিন্তু তো আপনাদের সাথে যাওয়ার, নির্বাচন। গণ অধিকার পরিষদের সাথে যুক্ত হওয়ার যে আলাপ উঠেছিল সেইটা আসলে কি? আ সেইটা একটা আলাপ হয়েছিল, কিন্তু আমরা এটা বুঝি যে ওটা একটা জাস্ট পাবলিককে একটা আইওয়াশ দেওয়া, যে না সে এনসিপি তে যেতে চাচ্ছে না, ওইদিকেও যেতে চাচ্ছে না। আবার শেষ পর্যন্ত এনসিপি যাও, যাতে পাবলিক মানে না, সবকিছু যাচাই বাছাই করে সে এনসিপি তে আসছিল। কারণ যেহেতু এটা কি তার বিরুদ্ধে তাদের অনেক তাদের দিক অভিযোগ থেকে আছে। আইওয়াশ ছিল? তার বিরুদ্ধে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, এটা হ্যাঁ। আইওএস ব্যাট, একটা স্ট্যান্ডবাজি। তো আমি আচ্ছা। যেটা বলছিলাম, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার, এনসিপি, আমরা এই যে ৪ টা দল মিলে একটা জোট করা, আ এবং সর্বশেষ আলোচনা ছিল একটা পার্টিতে পরিণত হওয়া। তো হুম, আমরা ওই জোটের চেয়ে শেষ দিকে আমরা পার্টিতে জোট দিয়েছিলাম। কারণ হচ্ছে যে ধরেন সত্যিকার অর্থেই হুম, এখানে বাংলাদেশের রাজনীতিতে যেভাবে আওয়ামী লীগ, বিএনপি কেন্দ্রিক একটা আপনার তৃণমূল হুম, পর্যন্ত হুম, একটা রাজনীতি তৈরি হয়েছিল। তার বিপরীতে জামাত এই গত ১৫ বছরে ভালো হুম। একটা সুবিধা, বা প্রশাসন-টশাসন বিভিন্ন জায়গায় তাদের লোকজন সেটআপ করে একটা ভালো অবস্থান তৈরি করেছে। আবার ৮ দলকে সেই ভালো অবস্থানের জন্যই কি, মানে আপনার দলেরই সেক্রেটারি রাশেদ খান তিনি কিন্তু বলেছিলেন যে একটা সময় যে আসিফ মাহমুদের কথা, বিশেষ করে মাহফুজ আলমের নামটা ওইভাবে তখন আসেনি, যে তিনি যদি আসেন তাহলে তারা ওয়েলকাম জানাবেন, অর্থাৎ আপনারা ওয়েলকাম না, জানাবেন। আমরা বলছি আমাদের হুম, জুলাইয়ের সংগ্রামী তরুণদের, আমরা যে আমাদের অনেক তরুণদের এনসিপি তে গিয়েছিল, আবার ফিরে এসেছে, এখনো অনেকে আসছে, আসবে, সেটাকে আমরা ওয়েলকাম জানাবো। আমরা ওই সেন্স থেকে আমরা এটা বলেছি। তো আমি যেটা বলছি, ওই ৪ টা পার্টি শেষ দিকে আমরা এক পার্টি নিয়ে আলাপ আলোচনা মানে ওই চালাচ্ছিলাম। জোটের ৩ টা এবং আপনারা এই রাইট, রাইট। এই ৪ চারপাশে। টা পার্টি, কারণ কি এই ৪ টা পার্টির জোটের চেয়ে আমরা বলছি এখানে কে জোটের লিড দেবে, কিভাবে হবে, কোথা থেকে
সবকিছু সিদ্ধান্ত হবে সেই বিবেচনায় আমরা এক পার্টির বিষয়টা আলাপ আলোচনা চালিয়েছিলাম। তো যাই হোক, নির্বাচনের তফসিল দেওয়ায় আর ওই আলাপ আলোচনা আগানো যায় নাই। তো এখন আমাদের চিন্তা ভাবনাটা হচ্ছে যে আমরা যদি অ্যালায়েন্স করি তাহলে হয়তো বিএনপির সাথে আমাদের বোঝাপড়ার ভিত্তিতে একটা অ্যালায়েন্স হতে পারে, যদি অ্যালায়েন্স হয়। আদারওয়াইজ আমাদের এককভাবেই নির্বাচন করার সম্ভাবনা আছে, যেহেতু উচ্চ কক্ষে আবার আপনার এই যে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্বের একটা বিষয় আছে। কারণ আমরা মনে করি যে আমাদের যে সাপোর্ট এবং ভোট আছে তাতে আমরা এককভাবে নির্বাচন করলে আমরা অন্তত মিনিমাম ৮-১০ জনকে আমরা উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব দিতে পারবো। বিএনপির সাথেও আমাদের আলাপ আলোচনা হয়েছে, কালকেও আগামীকালকে একটা আলাপ আলোচনা আছে, আবার ২০ তারিখে শনিবার দিন আমাদের সারা দেশের যারা সংসদ সদস্য প্রার্থী, আমাদের দল অঙ্গ সংগঠনের ইউনিট পর্যায়ের সভাপতি সেক্রেটারিদেরকে ডেকেছি, তাদের মতামত নিয়ে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিব যে আমরা নির্বাচন এককভাবে করবো নাকি জোটে। অর্থাৎ বিএনপির সাথে আলোচনার সাথে আপনাদের সিদ্ধান্তের পরের দিনে আমরা সিদ্ধান্তটা আসলে অনেক কিছু নির্ভর করছে বা ঝুলে আছে বলা যায়। তাহলে কি এনসিপির বলি বা তারা এখন পর্যন্ত স্বতন্ত্র বলি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের যেটি শোনা যাচ্ছিল যে ঢাকা ১০ আসনে আসিফ মাহমুদের বিশেষ করে যেটি, সেখানে বিএনপি এরই মধ্যে প্রার্থী দিয়ে দিয়েছেন, যে কারণে তারা আসলে বনিবনা হয়নি বলা চলে, যে কারণে তারা আবার এনসিপি বা আবার গণ অধিকার পরিষদের সমস্ত আলোচনা। এই দেশে একটা পুরানো কথা আছে যে ক্ষমতার স্বাদ কেউই ছাড়তে চায় না, এবং ক্ষমতা যে একবার চেয়ারে বসে ওই চেয়ারে বসেছিলেন মাত্র কয়েকদিন আগে, শেষ মুহূর্ত পর্যন্ত। আমি যেটা বলছি, এখানে মাহফুজ আলম বলেন, নাহিদ বলেন, তারা আগামী সংসদে থাকাটা, প্রতিনিধিত্বটা নিশ্চিত করার তাদের একটা চিন্তা ভাবনা আছে। সেক্ষেত্রে এখন তারা ধরেন তাদের বিরুদ্ধে অনেকের অভিযোগ কিংবা বাস্তবতা আছে যে জামাত শুরুর সাথে তাদের একটা গাঁটছড়া আছে, সেই জায়গা থেকে তারা ওখান থেকে একটু বের হয়ে আসতেছে। আবার তাদের পার্টিতে অনেক এক্স শিবিরের নেতৃবৃন্দ আছে, তাদের একটা ইনফ্লুয়েন্স, আবার তারা অনেকে বিএনপির দিকে যেতে চায়, কারণ মনে করছে যে মানে এনসিপির মধ্যে দুই রকম মানে অবস্থায়, কেউ বিএনপি কেন্দ্রিক, কেউ জামাত কেন্দ্রিক, ৩ রকমের ধারা। একটা কি সাবেক আমাদের পরিষদের নেতৃবৃন্দ সহ কিছু বামপন্থী নেতৃবৃন্দ, তারা একটা ধারায়, যে এক্স জামাত শিবিরের একটা ধারা, এবং আবার একটা আছে যারা লিবারেল তারা একটু বিএনপির দিকে একটু ইয়া করতে চায়, যে ক্ষমতার পার্ট হতে চায় অনেকে। আবার একটা গ্রুপ স্ট্রংলি তারা রাজনীতিটা করতে চায়। তো এই ত্রিমুখী দ্বন্দ্বে এনসিপি সিদ্ধান্ত নেওয়াটা একটু ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে আমি যতদূর জানি যে বিশেষ করে এখনো এনসিপি বিএনপির সাথে একটা সিট সমঝোতার চেষ্টায় আছে, এবং শুধু সিট না, তাদের যদি মন্ত্রিত্ব কনফার্ম হয় তখনই তারা বিএনপিতে যেতে পারে। আর বিএনপির সাথেও তাদের একটা এমন তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছে, বিশেষ করে নানান ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা, মন্তব্য, সেই ক্ষেত্রে অনেকে মনে করছে এটা যাওয়াটাও তাদের জন্য দুটো বিষয় আসছে। আমি একটু আসিফ মাহমুদের ক্ষেত্রে, যেহেতু আপনাদের ক্ষেত্রেও একটা সংশ্লিষ্টতা বা আপনাদের তো রাজনৈতিক বন্ধু, তাই তো আগে তো তারা মানে একসাথেই আপনার মানে আন্দোলন সংগ্রামে ছিলেন একসাথে, নানা কারণে তো আপনাদের এক ধরনের ইন্টিমেসি আছে, এটা ধরেই নেওয়া যায়। এখন আসিফ মাহমুদের যে গুঞ্জনগুলো শোনা গেছে, তার মধ্যে এইখানে আমাদের অনুষ্ঠানে অনেক যারা আলোচক আসছেন তাদের মধ্যে বলেছেন নাও হিজ লায়াবিলিটি টু বিএনপি। এই বিএনপি কেন এই লায়াবিলিটি নেবে? কারণ বিএনপির আরেকজন প্রার্থী আপনি জানেন, যিনি মেয়র পদে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক, তার সঙ্গে এক ধরনের যে বনিবনা না হওয়া, পাল্টাপাল্টি স্লোগান দেয়া, এই ঘটনা ঘটেছে, তার প্রভাব কিছুটা এখানে পড়েছে বলে আপনি মনে করেন? না, তারপর হ্যাঁ, এটা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আমাদেরকেও বলেছে যে এখানে ছাত্র বা তরুণদের প্রতি মানুষের যে স্পিরিট ছিল, সেক্ষেত্রে ও তো মন্ত্রী উপদেষ্টা থাকাকালীন অবস্থায় যা করেছে, বা তার বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, পাওয়ার মিসইউজের যে সমস্ত অভিযোগগুলো, এলিগেশন গুলো, সেই দায়িত্ব বিএনপির দিকে আসবে। সো তাকে এককভাবে বা তাকে তো বিএনপি নিয়ে আসলে বিএনপির কোনো অর্জন নাই। হ্যাঁ, এনসিপি সামগ্রিকভাবে তরুণদের প্রতিনিধিত্বকারী একটা সংগঠন হিসেবে তোমরা আছো, সেক্ষেত্রে ওরা যদি ওইভাবে বিবেচনা করে আমাদের সাথে আলাপ আলোচনা করে, সেটা আমরা বিবেচনা করতে পারি। কিন্তু আসিফের বিষয়ে হ্যাঁ, তাদের একটা অবজারভেশন আছে, এবং এটা ঠিক যে আসিফের প্রতি আমাদের ফেলো ফিলিং আছে। আমাদের সংগঠনের ৩ বারের ছাত্র সংগঠনের নেতা ছিল, কিন্তু ঠিক যে সে যখন পাওয়ারে ছিল, ইবিন বলতে গেলে আমরা অনেকে আসলে নানান ভাবেই অপমানিত, অপদস্থ হয়েছি। তো সেই জায়গা থেকে এখন ধরেন তাকে তো আর বিশ্ববিদ্যালয়ের একবারে তরুণ হিসেবে বিবেচনা করার এখন সুযোগ নেই। সে সরকারের গুরুত্বপূর্ণ পার্ট ছিল, পুলিশ সঙ্গে নিয়োগ, পদোন্নতি, প্রমোশন কমিটির সদস্য সচিব ছিলেন। নাহিদ যখন ক্ষমতায় ছিলেন জনপ্রশাসনের সদস্য সচিব ছিলেন। কাজে তারা সেক্ষেত্রে ধরেন বিএনপির যারা একটু ফেভারের লোক, তাদেরকে অনেক ক্ষেত্রে পোস্টিং, পদায়ন নিয়েও নানান ভাবে নাজেহাল করেছেন, এবং গত 15 মাসে
বিশেষ করে নানানভাবেই রাজনৈতিক একটা জটিলতা তৈরিতেও তাদের অনেক দায় রয়েছে। তো এইগুলোর কারণে এগুলো আসলে সবই একটা প্রভাব ফেলবে নিশ্চয়ই। আমরা একেবারে আলোচনা শেষ প্রান্তে। আমি একটা শেষ প্রশ্ন করতে চাই, এটা যেটা সংক্ষিপ্ত উত্তর চাই সেটি হচ্ছে যে বিএনপির সাথে বনিবনার ক্ষেত্রে তারেক রহমান আগামী ২৫ তারিখ দুপুরবেলা আসছে বাংলাদেশে, সেরকম ঘোষণা এবং উনি নিজেও বলেছেন। তাহলে এবং তারপরে আর কয়েকদিন পাওয়া যাবে এই মানে আলাপ আলোচনা করা। আলাপ আলোচনা বা দর কষাকষি যেটাই বলি। তো সেই দর কষাকষি আসলে ওই ২-৩ দিনের উপরে আসলে নির্ভর করবে কিনা, বা এক্ষেত্রে আপনারা এনসিপি বা ইসলামী অন্যান্য যে দলগুলো যারা জামাতের সাথে নাই তাদের সাথে আসলে আলোচনা কত দূরে এগিয়ে আছে? না, সত্যিকার অর্থে একটা পরিষ্কার কথা বললে আমরা বিএনপির দীর্ঘদিনের পুরনো মিত্র হিসেবে এবং হুম, আন্দোলন সংগ্রামে আমি আমাদের সেক্রেটারি রাশেদ খানের সাথে সরাসরি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের খুব ভালো বোঝাপড়া, সমন্বয়, আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে আলাপ আলোচনা অনেক মানে হুম, সিদ্ধান্ত সমন্বয় স্মৃতি আছে, আলাপ আলোচনা হয়েছে। সেই জায়গা হুম, থেকে তাদের সাথে আমাদের একটা আন্তরিক সম্পর্ক এবং হুম, এটা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, এটা আমি ওনার সাথে বিভিন্ন কথাবার্তা দেখেছি। উনি এটা ফিল করে এবং এর জন্য উনি হুম, আমাদের প্রতিও নানান কারণে একটা হুম, সন্তুষ্ট এবং মনে করে যে আমাদের একটা ক্যাপাসিটি আছে। হুম, সেই জায়গা থেকে তিনি চান যে আমরা বিএনপির সাথেই থাকি। তো আমরা তাকে একটা নিরপেক্ষ জায়গা থেকে পরামর্শ দিয়েছিলাম যে হুম, আগামীতে যদি হুম, বিএনপি সরকার গঠন করতে চায়, বিএনপির উচিত হবে আন্দোলনের সমস্ত অংশীজনরা কিভাবে পার্লামেন্টে থাকতে পারে বা বিএনপি তাদের সাথে কিভাবে আন্ডারস্ট্যান্ডিং রাখতে পারে সেই দিকে হাঁটা। সেক্ষেত্রে আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছি আগামীতে একটা আসন সমঝোতার নির্বাচন হোক। ধরেন এই আসল সমঝোতার ক্ষেত্রে আমি একটু সম্পূরক প্রশ্ন করি। মানে এই উত্তরটাই শেষ। এটি হচ্ছে ১১ ডিসেম্বর আপনি আসিফ মাহমুদকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন। সেখানে এক ধরনের প্রেইজ করে কথা বলেছিলেন যে বিএনপির সাথে যে আ মানে দর কষাকষি বা কথাবার্তা চলছে বা চলবে আগামীতে, সেখানে আসিফ মাহমুদ আপনার আলোচনার মধ্যে থাকবে কিনা? না, আমি এখন আসিফ মাহমুদের আমি সে তো না, আমার আচ্ছা। পার্টির জন্য আমিও তো তার সাথে এনসিপি আমি কেন তার জন্য ওকালতি হুম, করতে যাব? আমি যেটা তাদেরকে পরামর্শ দিয়েছিলাম হুম, বিএনপিকে আলাপ আলোচনায় শেয়ার করেছিলাম যেটা আসন সমঝোতা ধরেন ১৫০ আসনে আসন সমঝোতার নির্বাচন হচ্ছে। ফর এক্সাম্পল গণ অধিকার হুম, ১০ টা আসনের প্রার্থী দিল, সেখানে অন্য দল প্রার্থী দিল না। জামায়াত আপনার ২০ টা আসনের প্রার্থী দিল, অন্য দল প্রার্থী দিল না। ইসলামী হুম, আন্দোলন প্রার্থী দিল। মানে সব দলের হুম, প্রতিনিধিত্ব যেন সংসদে থাকে। এরকম একটা আলাপ আলোচনা আমরা দিয়েছিলাম এবং বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় সরকারের একটা ঘোষণা আছে এই মুহূর্তে বিএনপি সুসংগঠিত হুম, সাংগঠনিকভাবে একটা বড় রাজনৈতিক দল। কাজে বিএনপি যদি সেই উদ্যোগটা নেয় যে আমরা চাই যে সবাই মিলে নির্বাচনটা করবে এবং সব দলের হুম, অন্তত ২-৪ জন করে প্রতিনিধি যেন সংসদে থাকে। হুম, ঐরকম কিছু আসনের প্রার্থী না দিয়ে একটা আসন সমঝোতার হুম, নির্বাচন এবং বিএনপির স্থায়ী কমিটিরও হুম, কিছুদিন আগে আমি পত্র-পত্রিকায় দেখেছিলাম যে গতকালকেও একটা মন্তব্য দেখেছি ২ জন নেতার। সেখানে তারাও এই আসন সমঝোতার বিষয়টা ইঙ্গিত করেছে। হুম, তাহলে আমি মনে করি সেটা বাংলাদেশের আগামীর ভবিষ্যতের জন্য গণতন্ত্র, উন্নয়ন, স্থিতিশীলতার জন্য খুবই একটা ভালো পদক্ষেপ হবে এবং সেই ক্ষেত্রে তারেক রহমান আসার পরে এই আলাপ আলোচনাগুলো বোধহয় করার খুব বেশি সময় হবে না। কারণ উনি ২৫ তারিখে আসলে আমি যতদূর জানি উনার একেবারে প্রোগ্রাম স্কেডিউল ঠিক ঠিক করা করে আছে। রেখেছেন। কবে, কোন মাঠে, কোন সমাবেশে কি বক্তব্য দেবেন রেডি করা আছে। তো কাজেই এটা এবং উনি এই আলোচনার মধ্যে হুম, যেতে চাবেন না। কারণ উনার জন্য একটা হুম, বিব্রতকর হুম, হবে। দর হুম, হুম, কষাকষি বা ইয়ে। এইটা এখন এই যে ধারাবাহিক মিটিং চলছে। হুম, 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 আগামীকালকে আমরা সহ বেশ কিছু দলের সাথে মিটিং আছে। এটা মূলত বিএনপির এখানে দায়িত্বপ্রাপ্ত মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যদেরকেই তিনি বোধহয় দায়িত্বটা দিয়েছেন যে আলাপ আলোচনা করে এটা একটা সলভ করা, সিদ্ধান্তে পৌঁছানো। সিদ্ধান্তে পৌঁছানো। আপনাকে অনেক ধন্যবাদ নুরুল হক নূর আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই যোদ্ধাদের জীবন অনিরাপদ কেন, এই আলোচনা শুরু করলো রাজনৈতিক এই সময়ের এবং নির্বাচনকে সামনে রেখে এই সময়ের রাজনীতির কি ধরনের হিসেব নিকেশ, কি ধরনের সমীকরণ তৈরি হচ্ছে সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। রাজনীতির এরকম নানা বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন। প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষ দেখুন প্রথমআলো.com, আমাদের ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে। যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।